আমরা আজকে যাচ্ছি, আমার ভাই এসেছে, আমার কাকা আর কাম্মা এসেছে, তো আমরা আজকে যাচ্ছি আলিপুর জেল মিউজিয়াম। তো ওরা যাচ্ছে, আমি আর ভাই যাচ্ছি মেট্রো করে, কারণ আমাদের জায়গা হবে না গাড়িতে এতজনের। আর মারা আর কাম্মারা যাচ্ছে ট্যাক্সি করে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকাল থেকে ভালো রোদ ছিল, এখন বাজে 4টের কাছাকাছি, কিন্তু এখন গরমটা অনেকটাই কমেছে আর ওয়েদারটা একটু ভালো আছে। আমরা যেহেতু মেট্রো করে যাচ্ছি, তো মেট্রো করে যেতে হলে আমাদের নামতে হবে যতীন দাস পার্ক স্টেশনে। যতীন দাস পার্ক স্টেশনে নামার পরে সেখান থেকে একটা অটো করেই যাওয়া যায় আলিপুর জেল মিউজিয়ামে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আলিপুর জেল মিউজিয়ামের কাছে, আর মারা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে। আমরা এখন ভেতরে যাব, তো চলো তোমাদেরও ভেতরটা ঘুরে দেখাই। না না, এটা অফিস ঘর মনে হয়। আমরা এখন যে জায়গাটায় চলে এসেছি সেটা হচ্ছে ফাঁসি মঞ্চ, যেখানে কিনা ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো। ফাঁসি মঞ্চের কাছেই যে কাচের কফিনটি আছে, ফাঁসির পরে এই কফিনটি করে দেহ রাখা হতো। আমরা ওটাই তো ওই যে উল্লাস করার ওখানে তো ক্ষুদিরামের এটা। এই রুমটি হলো অটোপসি রুম, অর্থাৎ ফাঁসির পরে যেই রুমে পোস্টমর্টম করা হতো। হাওয়ার বন্ধ থাকছে না। এরপর আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে বিধানচন্দ্র রায় কক্ষ এবং নেতাজি কক্ষ। নিচে বিধানচন্দ্র রায় কক্ষ, অর্থাৎ যেখানে বিধানচন্দ্র রায়কে আটক করে রাখা হয়েছিল, আর সিঁড়ি দিয়ে উঠে ওপরে রয়েছে নেতাজি কক্ষ। আগে আমরা নিচটা ঘুরে নিই, তারপর যাব ওপরে। হ্যাঁ, ওটা আলাদা উপরে আছে, একটু দেখি কেমন। 8 সেপ্টেম্বর এই রথটা নতুন। হ্যাঁ, এটা পরে ছোট্ট তো আমাকে ওটাই বলছে, তুই ঢোক। নেতাজি এখন আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসু কক্ষে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম পথ প্রদর্শক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
আইন অমান্যের অপরাধে ওনাকেও এই কক্ষে আটক করে রাখা হয়েছিল। নেতাজি ঠিক পাশের কক্ষেই রয়েছে চিত্তরঞ্জন সেল। তার ঠিক পাশেই রয়েছে যতীন্দ্র মোহন সেনগুপ্ত সেল। এখন যেহেতু ওয়েদারটা ভালো আছে, তাই মানে বিকেলে বিকেলে দেখেই ভালো লাগছে, নয়তো রোদের মধ্যে হলে আর ঘুরতে পারতিস না। এটা কি আর্ট স্টুডিওটা না? আমরা তো ফটো তোলার জন্য ওদিক দিয়ে বেরোলাম। ওই যে ওকে বল। এই জিনিসটা খুব ভালো যে বসার প্রচুর জায়গা দেওয়া আছে, অনেকটা। আমরা হয়তো ফুল কমপ্লিটও করতে পারবো না। পারবো না? না মনে হচ্ছে। কে এটা? বলছে অনেকটা। হ্যাঁ অনেকটা বড়। এটা নেহেরু সেল। নেহেরু এটা ছিল। হ্যাঁ নেহেরু কক্ষে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওই দেখতে আসতেন যখন তখন। আসছিল দেখতে। সেখানে আছে বলেছিল বাবা। এখন আমরা চলে এসেছি নেহেরু সেলে। 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে পর্যন্ত জওহরলাল নেহেরু এই কক্ষে ছিলেন। কত শান্তি না, পুরো নিস্তব্ধ জায়গাটা। এরিয়াটা কি দারুণ না? এখন এটা সাধারণ কক্ষ। জেনারেল এটা কি বন্দি জীবন? আচ্ছা এটা বন্দি জীবনটা কিভাবে চালাতে? বিপান্তরের বন্দি জীবন। দেখি কেমন করে জীবনটা। আর এগুলো সব একই। এই পর্যন্ত এদিকে আসো। এটা হচ্ছে সব সব কাজ করাইতো, মন্দিরের সব কাজ করাইতো। আমরা অনেকটা দূর হেঁটে হেঁটে ঘুরছি তো, তাই হাঁপিয়ে গেছি, আবার একটু রেস্ট নিয়েছি। মারা এতক্ষণ বসেছিল, ওরা এখন ভেতরে ঢুকেছে, আবার আমরা এখন রেস্ট নিচ্ছি।
একটু রেস্ট নেওয়ার পর আমরা এখন ঢুকছি পুলিশ মিউজিয়ামের ভেতরে। আমি সেটাই ওকে বললাম যে কি ব্রেন ছিল। দেশে হাসপাতালে কত কষ্ট করতে স্যার। হ্যাঁ, ওখানে ওই বোমাগুলো আর বন্ধুকে পাঠাতো। একটা বাড়ি খেললে নিজেরই তলোয়ারটা দেখো, নিজেরই তলোয়ার, নিজেরই তলোয়ারটা এখানে কাছে দেখো, নিজেরই তলোয়ারটা দেখো। পুলিশ মিউজিয়াম থেকে বেরিয়ে এখন আমরা প্রবেশ করছি ঐতিহাসিক কারাকক্ষে, অর্থাৎ এখানে বন্দীদের জীবনযাপন তুলে ধরা হয়েছে। এত ভেঙে পড়লে চলে, দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুক্ত তোর চমচ আমাদের যে দেখলে মনে হয় না সত্যি 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 মানুষ মানে বড় পর্যবেক্ষণ করতো কি কি করবো, হ্যাঁ কি হচ্ছে ওটাই রান্না হচ্ছে সেটা দেখ একটু মনে হয় ওটাই বলছি আমি, তো ওটাই গায়ে কাটা দিই। এদিকে চলে যাও। অপটিক্স দিয়ে এরকম লাগে, বাইরের থেকে একটু মনে হয় যেন অঞ্চল হ্যাঁ, ওই মারতো, এরকম করে মারতো, এরকম করে ঝুলিয়ে ঝুলিয়ে মারতো। কাটা দেওয়া ইংরেজরা তো বেশি করতো না, এটা তো এই ইংরেজ আমলে। খাবার না, ইয়েতে রেখেছে যে মিউজিয়ামে। ও আচ্ছা আচ্ছা, কত সালের কি লেখাটা? 1971, 10 পয়সা, 20 পয়সা, 2 পয়সা, 3 পয়সা দেখ, তোরা তো দেখছিস না।
এই ওগুলোই মনে হয় টালা প্রত্যয় রয়েছে। 1 পয়সা। ওই যে এই যে তোরা দেখিস তো আমাদের সময় বলছিলাম না 5 পয়সা 10 পয়সা চকলেট লাইটটা জ্বলিয়ে দিয়েছে। লাইট জ্বালিয়ে দিচ্ছে, এখন ভালো আসবে ফটোগুলো। ছোট্ট বলছে না তালা প্রত্যয়, এইগুলো তালা প্রত্যয়। এটা কতটা পূজা? লিখে দেয়নি বুঝছো। এই যে এখানে কি লেখা, বেঙ্গল কি, এটা কি লেখা? 51 পয়সা। ওই এই যে সামনে রেখে দাও। এটা হচ্ছে আমাদের জন্মের আগে, এটা আবার আমাদের জন্মের আগে, আমার বাবাদের আমাদের 91 এটা আমরা পাই। পড়ে গেছে, এগুলো পড়ে গেছে, ঠিক করা যাবে। ওই যে সামান্য সেদিনের বৃষ্টি। ঝড়ে বোধহয় এটা পড়ে গেছে শুধু। না না, ওরকমই বোধহয় রাখা রাখা। ও মারে এই দেখ, ও বাবা, বিশাল আমি গেলাম গিয়ে ওখানে 5 টাকার মাল 50 টাকা। ও কোথায় আরে খাবার এইটাই 10 টাকা পাইছি আমি। এখানে মনে হয় কি লাইটিং শোটা দেখায় নাকি? আর অসুবিধা না। ও আচ্ছা আচ্ছা, লাইট অ্যান্ড সাউন্ড শোটা এখানেই হয়। কানেক্টেড না দেখ, একটা করে ওদিকে পুল পুলটানো। পা দেখিস। আমরা এখন হেঁটে যাচ্ছি, এখানে একটা খাবারের দোকান আছে, তো সেখানে দেখি চা বা কিছু পাওয়া যায় কিনা। আমরা তো আইসক্রিম খাবো আর কাকারা চা খাবে, দেখা যাক। আমরা খুঁজে পেয়েছি একটা দোকান, এখানে অনেক কটাই দোকান আছে, তো একটা দোকানের থেকে আমরা মোমো খাচ্ছি আর সাথে মোমো আর আইসক্রিম খাবো। আইসক্রিমটা পরে খাবো, আগে মোমোটা খেয়ে নিই তারপর। আর বাকিরা মানে আমার কাকারা আর কিছু খাবে না, শুধু চা খাবে। প্রচণ্ড গরম, তাই চাটা খেলাম না, সন্ধ্যেবেলাতে চাটাই খেতাম, কিন্তু আর ইচ্ছে করলো না চা খাওয়ার জন্য। এই দিকটা চাটা একসাথে রাখো। হ্যাঁ ওটা রাখো, ওটাই বলছি। ছোট্ট চাটাও দরকার ছিল। বললাম আমাদের কি এখানে ইয়ে শেষ নাকি? না না নেক্সট আইসক্রিম। আমার জন্য একটা ভিডিও কর। ছোট্টু
আমি যেটা জানি তারপরে একটা আইটেম কেনা হলো বাড়ির জন্য। আবিষ্কার করেছে, তোমরাও ট্রাই করতে পারো সবাই সস দিয়ে, ঝাল সিজওয়ান সস দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম। কেমন লাগছে? এক্সিলেন্ট টেস্ট। না খেলে বুঝবে না। না খেলে বোঝা যাবে না। ম্যাঙ্গো ফ্লেভার সেই সঙ্গে একটা ঝাল 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 চিলি ফ্লেভারটা দুটো মিলে এক্সিলেন্ট। ঠিক আছে, আমরাও ট্রাই করব নেক্সট টাইম। তোমরাও ট্রাই করো। হ্যাঁ, তোমরাও ট্রাই করো। কেমন লাগছে? হাওয়া ভালো লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এদিকে অন্ধকার হয়ে এসছে, আমাদের পুরোটাই ঘোরা কমপ্লিট, শুধু লাইট অ্যান্ড সাউন্ড শোটাই দেখা বাকি রইল। পরে কোনো এক সময় এসে অবশ্যই দেখে যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও একটি ভিডিও নিয়ে।